সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি সপ্তাহের আলোচিত বিষয় নিয়ে বাংলা ভিশনের বিশেষ আয়োজন যে কথা বলতে চাই অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে আছি আমি জিয়া খান। দর্শক, আপনারা জানেন এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা সমসাময়িক নানা বিষয় নিয়ে আলোচনা করে থাকি। আজ আমাদের আলোচনার বিষয় নতুন জাগরণ। আর এই বিষয়টি নিয়ে আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন দুজন অতিথি। তারা হলেন নূর খান, মানবাধিকার কর্মী, এবং শহীদুল ইসলাম বাবুল, সাধারণ সম্পাদক, জাতীয়তাবাদী কৃষক দল। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি। দর্শক, সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে নিরাপত্তা ঝুঁকির পরও মাতৃভূমির টানে দীর্ঘ 17 বছরের নির্বাসিত জীবন শেষে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরেছেন বৃহস্পতিবার। তার রাজস্বিক প্রত্যাবর্তন শুধু বিএনপি নেতাকর্মী নয়, দল, মত, শ্রেণী, পেশা, বর্ণ নির্বিশেষে সারা দেশের মানুষ তাকে অন্তর থেকে ভালোবাসায় বরণ করেছেন। দর্শক, আজকের আলোচনা শুরু করব আমরা মানবাধিকার কর্মী নূর খানকে দিয়ে। নূর ভাই, তারেক রহমানের এই যে আগমন, মানুষের প্রত্যাশা এবং আকাঙ্ক্ষার মূল্যায়ন কিভাবে করবেন? দেখেন, যদি আমরা 17 বছরের পিছনে যাই তাহলে যে জিনিসটা দেখব সেটা হচ্ছে নির্যাতন, নিপীড়ন, প্রায় জোর করে বলা চলে দেশটাকে বাধ্য করা। এবং সেখান থেকে গত 17টি বছর আমি নিশ্চিত যে তিনি দেশে ফেরার অপেক্ষায় ছিলেন। পরিস্থিতি, পরিবেশ, নিরাপত্তা ইত্যাদি বিষয়গুলি বিবেচনা রেখেও দেশে ফিরতে চেয়েছিলেন। আর এই 17 বছর আমরা কেমন ছিলাম? এই 17 বছরের একটা অধিকাংশ সময় আমাদের দেশে স্বৈর শাসন ছিল, নিপীড়ন ছিল, নির্যাতন ছিল, গুম ছিল, খুন ছিল, মিথ্যা মামলা ছিল, কথা বলার অধিকার রহিত ছিল। এরকম একটি অবস্থায় আমরা বাস করছি এবং বাংলাদেশের রাজনীতিতে একটা শূন্যতা কিন্তু ছিল। এবং আজকে তিনি দেশে ফেরাতে সাধারণ মানুষের ভিতরে কিন্তু একটা জিনিস লক্ষ্য করা যাচ্ছে, একটা মানুষের ভিতরে একটা বিশ্বাস জন্মেছে, একটা আস্থার জায়গা তারা ফিরে পেয়েছে যে তিনি যখন ফিরেছেন তখন দেশ সম্ভবত একটা সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে গণতন্ত্রের দিকে যাত্রা করবে। কারণ আমরা গত 1.5 বছরের মতো সময় আমরা দেখেছি 5ই আগস্ট পরবর্তী পরিস্থিতিটা দেখেছি। এখানে হাট বাজার, মাঠ ঘাট দখল, অন্য দলের লোকদেরকে এক দল আরেক দলের প্রতি নৃশংসতা আমরা দেখেছি। এর ভিতরে জুলাই আগস্টকে কেন্দ্র করে প্রচুর মামলা, যে মামলার আসামি একই সময়ে একই ব্যক্তি একাধিক জায়গায় আসামি হয়ে যাওয়া, আমরা অনেক কিছু দেখেছি। এবং এক ধরনের অস্থিরতা সমাজে ছিল এবং আমাদের বিশ্বাসের জায়গায় ফাটল ধরেছিল। এবং এর মধ্যে আপনারা দেখেছেন সম্ভাব্য একজন প্রার্থীকে গুলি করে হত্যা করা হলো এবং ইয়াংদের মধ্য থেকে একজন, মানে আমাদের অনেক সমালোচনা থাকতে পারে, অনেক রাজনৈতিক মতবিরোধ থাকতে পারে, রাজনীতিতে অনেক অশ্লীল শব্দ আমরা লক্ষ্য করেছি, কিন্তু তারপরেও বলবো যে জুলাই আগস্টের আন্দোলনের একজন বীর ছিলেন এবং তিনি শহীদ হলেন। এক ধরনের অস্থিরতা সমাজ এবং রাজনীতিতে বিরাজ করছিল। এরকম একটা সময়ে মানুষের ভিতর জল্পনা কল্পনা হতে দেখেছি যে তারেক রহমান সাহেব আসবেন কি আসবেন না। এই দুটা মত নিয়ে মানুষের ভিতর তর্ক বিতর্ক, আলোচনা, সমালোচনা আমরা দেখেছি। কিন্তু দিন শেষে যখন আমরা দেখলাম তিনি ফিরে আসলেন, যদিও তার নিরাপত্তার ক্ষেত্রে অবশ্যই নিরাপত্তার একটা ঝুঁকি ছিল, আছে, এখনো আছে। ঝুঁকি ছিল না, ঝুঁকি ছিল, আছে। এবং তার মধ্য দিয়ে তিনি জনগণের সাথে যথাসম্ভব চেষ্টা করছেন জনগণের কাছাকাছি যাওয়ার জন্য। কারণ আমরা ইতিমধ্যে দেখেছি তিনি প্রত্যাবর্তন করে জনগণকে অ্যাড্রেস করেছেন। তারপরে তিনি তার শহীদ পিতা প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজার জিয়ারত করলেন, ভাইয়ের কবর জিয়ারত করলেন, তারপরে হাদির কবর জিয়ারত করলেন আজকে, যতদূর আমি জেনেছি। এবং জাতীয় স্মৃতিসৌধে তিনি গেলেন। কালকে তো অনেকটা সময় ব্যয় করে তিনি ওখানে গেলেন। পথে পথে জনসমুদ্রে কথা বলতে হয়েছে তাকে।
তো এইরকম একটা অবস্থায় যে তিনি ফিরে আসছেন, মানুষের ভিতর একটা আস্থা এসছে বলেই কিন্তু পথে পথে মানুষ তাকে দেখার জন্য জড়ো হচ্ছেন, এক নজর দেখার জন্য। তিনি যে বক্তব্য রাখতে পারবেন না বা তিনি যে নামতে পারবেন না, এই জিনিসগুলি মানুষ জানে তার নিরাপত্তার জায়গা থেকে। তারপরও মানুষ এক নজর দেখার জন্য কিন্তু এসছে। নূর ভাই, একটা বিষয় আপনি বললেন, এবং সমাজ এবং রাজনীতির যে অস্থিরতা, সেটা তার যে প্রত্যাশা, যে চাপ, সেটা উনি কিভাবে এই এখন জায়গাটায় দেখেন, এই যে মানুষের যে আকাঙ্ক্ষা, এখানে মানুষ কিন্তু আরেকটা জিনিসও ভাবেন। কারণ উনি 17 বছর আগে যখন যান, তৎকালীন প্রেক্ষাপট, তৎকালীন তার কার্যক্রম, এটা যেমন মানুষের হিসাবে আছে, আজকে ফিরে আসার পর কিন্তু মানুষ একদম চুলচেরা বিশ্লেষণ করবেন যে ওনার উপর কতটা আস্থা আমরা রাখতে পারবো। এবং এটা নির্ভর করতেছে আগামী 15 দিন, বেশি না, আগামী 15 দিন ওনার চলাফেরা, কথাবার্তা, জনগণের সাথে কমিটমেন্ট, এবং জনগণ ওনার উপর কতটুকু আস্থা রাখতে পারবেন, সেটা ওনার চাল চলন, কথাবার্তা এবং ওনার ভূমিকার উপর আমরা আন্দাজ করতে পারবো। এখন এই যে একটা ঝঞ্ঝা বিক্ষুব্ধের মধ্যে বাংলাদেশ, অস্থিরতার মধ্যে বাংলাদেশ, এই জায়গাটা মানে অ্যাড্রেস করার ক্ষেত্রে আমি আশা করব, এটা আমার আশা, যে ওনার কাছে আমাদের যে আশা, সেটা উনি অবশ্যই রক্ষা করার চেষ্টা করবেন। উনি কোনোভাবেই একটা গোষ্ঠী দ্বারা নিয়ন্ত্রিত হবেন না। উনি অবশ্যই জনগণের প্রত্যাশার যে আমাদের প্রত্যাশা হচ্ছে ওনার কাছে, ওনার চারপাশে কারা জড়ো হচ্ছে, এটা আমাদের দেখার বিষয় না। কিন্তু আমরা এই জায়গাটা বিশ্লেষণ করব, কারণ আমরা দেখেছি বিগত দিনে বাংলাদেশের রাজনীতিবিদদের পরাজয়ের ঘটনা দেখেছি। মানুষ কেন অনাস্থায় গেছেন রাজনীতিবিদদের উপরে, সেই জায়গাটায় আমাদের শঙ্কা আছে। তারপর প্রত্যাশা আছে যে উনি এই জাতিকে, কারণ আমাদের শেষ সম্বল এই মুহূর্তে, আবারও বলি, এই মুহূর্তে তিনি এই অস্থিরতার থেকে বের করার জন্য এই মুহূর্তে শেষ সম্বল। এবং তিনি যদি কোনো কারণে ব্যর্থ হন, বা তিনি যদি আমাদেরকে ঠিকমতো পরিচালিত না করতে পারেন, দিক নির্দেশনা দিতে না পারেন, তাহলে এই জাতি চূড়ান্ত অর্থে হোঁচট খাবে। ধন্যবাদ নূর ভাই। শহীদুল ইসলাম বাবুল, প্রত্যাশার পারদ, প্রত্যাশার চাপ, আপনারা বিশেষ করে দল হিসেবে আপনারা নিশ্চয়ই প্রতীক্ষায় ছিলেন তার আসার, এটার কোনো অপেক্ষা রাখেন না বলার। এখন তা উনি দেশে আসছেন, আপনাদের আসলে অনুভূতিটা কি? আপনাদের মধ্যে আমরা তো আসলে অভিভূত, আমরা উচ্ছ্বসিত, কারণ দীর্ঘদিন পর নূর ভাই যেটা বললেন একদমই সত্য কথা বলেছেন, কোনো বাড়তি কোনো কথা বলেননি। তার কথার মধ্যে আমার দলের প্রতিও এক ধরনের অভিযোগ ছিল তারেক রহমানের, এটাও অসত্য না, অবশ্যই সত্য, আমরা সব কিছুই মেনে নিচ্ছি। এবং এটাও ঠিক যে বাংলাদেশের নেতৃত্বের একটা শূন্যতা আছে, ছিল। তারেক রহমান যদিও নেতৃত্বে ছিলেন, কিন্তু উনি অনেক দূরে ছিলেন, সেখানে বসে উনি রাজনীতি করছিলেন। মানুষ বলছিল যে তারেক রহমানের এই মুহূর্তে বাংলাদেশে খুব প্রয়োজন শারীরিকভাবে উপস্থিতি। আবার এই ধরনের কথা হয়েছে যে তারেক রহমান আসবেন না, অনেকেই বলেছেন, যারা বৃত্তবাদী, কোন স্পেকুলেশন থেকে বলেছেন, কোন হিসাব থেকে বলেছেন জানি না, আমরা বারবার বলেছি উনি আসবেন, উনি আসার জন্য উন্মুখ হয়ে আছেন। আবার এটাও বলা হয়েছে নির্বাচন হবে না, তফসিল হবে না, বা হলেও এই সরকারের অধীনে হবে না, নানান ধরনের বক্তব্য, বিভ্রান্তি, ধূম্রজাল। এর মধ্য দিয়ে ওনার এই আগমনটা একটা নতুন বার্তা দিবে এবং স্বস্তি দিবে, অবশ্যই বাংলাদেশের মানুষের জন্য স্বস্তিদায়ক। এবং তার যেভাবে আগমনটা হলো, এটা তো একটা বিস্ময়কর এবং নজিরবিহীন ঘটনা বাংলাদেশের রাজনীতি। আমার জীবদ্দশায় মানুষের এত উচ্ছ্বাস, এত অংশগ্রহণ, এত আবেগ আমি কখনো দেখিনি। আমি 39 বছর যাবৎ রাজনীতি করি, ছাত্র জীবন থেকে, ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ার থেকে। আমার এই গোটা রাজনৈতিক জীবনে বা তারও আগে আমি কখনো মানুষের এত অংশগ্রহণ, এত উচ্ছ্বাস, রাত 2টার সময় কনকনে শীতের মধ্যে আমি দেখেছি মানুষ কীভাবে অবস্থান নিয়েছে। উনি যখন ঢুকছিলেন বসুন্ধরার মধ্যে থেকে, আবাল বৃদ্ধ বনিতা, ফ্রম টপ টু বটম, মেয়েরা, ছেলেরা তাদের করিডোর থেকে নিচে নেমে যেভাবে উচ্ছ্বাস প্রকাশ করেছেন, তারেক রহমান যেদিকে হাত নেড়েছেন সেদিকে একটা জনজোয়ার স্রোত। এই যে মানুষের ভালোবাসা নিয়ে উনি আসলেন, এটা তো একটা নজিরবিহীন ঘটনা বাংলাদেশের রাজনীতিতে, বা মানুষের একটা বিপুল প্রত্যাশা ওনার প্রতি রয়েছেন। 17 বছর ধরেন কালের যাত্রায় খুব কম সময় হতে পারে, কিন্তু একজন মানুষের জীবনে এটা কিন্তু অনেক বড় সময়, অনেক বড় সময়। এই 17 বছর উনি অপেক্ষা করেছেন, আমরাও তার জন্য অপেক্ষা করেছি। এর মধ্যে বাংলাদেশে অনেক ঘটনা ঘটে গেছে, বাংলাদেশে অনেক জুলুম, পীড়ন, নির্যাতন, ইতিহাস বদল, অনেক ঘটনা ঘটেছে। তারেক রহমান এবং জিয়া পরিবারের উপরেও ঘটেছে। উনি যেই ঘর থেকে বের হয়েছিলেন, গিয়েছিলেন, সেই ঘরটা উনি আর এসে পাননি, পদ্মা ভাঙা মানুষের মতো।
মানে হৃদয় বিদীর্ণ হবার মতো ব্যাপার। এটা আমি আর আপনি বুঝবো না, কিন্তু যিনি ঘরটা হারিয়েছেন তিনি বুঝবেন সেই অনুভূতিটা কেমন। ওনার একজন সহোদর ভাই ছিলেন যাকে উনি রেখে গিয়েছিলেন, আজকে তার কবর তাকে জিয়ারত করতে হলো। 17 বছর পর উনি ওনার বাবার কবরের পাশে যেতে পারলেন, ওনার শ্বশুরের কবরের পাশে যেতে পারলেন। ওনার যেই মাকে উনি সুস্থ অবস্থায় রেখে গিয়েছিলেন তাকে জীবন মৃত্যু সন্ধিক্ষণে এসে তাকে হাসপাতালে দেখতে হলো। একদিকে আগমন যেমন আমাদের কাছে আনন্দের, এই জাতির কাছে আনন্দের, এর পিছনে অনেক বেদনা ট্রাজেডিও তো আছে, যেটা আমি আপনি বুঝবো না। সেটা উনি কাউকে বলেন উনি, কিন্তু উনি যে অ্যাড্রেস করেছেন সেখানে কিন্তু একবারও ওনার ব্যক্তিগত দুঃখ বেদনা কষ্টের কথা অ্যাজ এ স্টেটসম্যান উনি নীরবে কেঁদেছেন। সেটা হয়তো কেউ কেউ দেখে থাকতে পারে, নাও দেখে থাকতে পারে। তার মধ্যে যে আমি একটু দল হিসেবে বিএনপির কথা শুনবো, যে তার এই আগমন সেটা বিএনপির জন্য কতটা। হ্যাঁ, বিএনপি তো বটেই, বাংলাদেশের জন্য এটা একটা গুরুত্বপূর্ণ টাইমিং বা গুরুত্বপূর্ণ ঘটনা, তার এই আগমনটা। যে একটা কথা ছিল উনি যখন বিদেশে ছিলেন যে বিএনপি পরিচালনার যে অনেক বিষয় চলে আসছিল, যে ঠিকমতো পরিচালিত হচ্ছে না, দলের মধ্যে বিশৃঙ্খলা, অনেক বিষয়গুলো সামনে চলে আসছিল, যে তার আগমনের পর সেটা পরিপূর্ণতা পাবে। হ্যাঁ, এটা তো একটা ম্যাজিক্যাল কাজ করবে তার আগমনটা। যে ঘাটতিগুলো ছিল, যে লিকেজগুলো ছিল, সেই জায়গায় এখন আর থাকবে না ওনার প্রেজেন্স বা ওনার উপস্থিতি, এটা নিশ্চিত করেই বলা যায়। এবং আমরা তারেক রহমানকে যারা খুব কাছ থেকে দেখেছি, আজ থেকে 25 বছর আগে দেখেছি, যে তারেক রহমান আর এখনকার তারেক রহমান কত রকমের পরিশীলিত, কত রকমের প্রাজ্ঞ, কত ম্যাচিউড তার জীবনের অভিজ্ঞতা। তিনি এই পিঠ দেখেছেন, ওই পিঠ দেখেছেন, সব দেখেছেন। দেখে শুনে উনি অনেক বিষয়ের মধ্যে আমাদের সাথে শেয়ার করতেন আমাদের স্বপ্ন কি আমরা যদি আবার পুরনো সেই রাজনীতিতে ফিরে যাই, বা আমরা যদি আবার একজন ফ্রাঙ্কেনস্টাইন হয়ে যাই, তাহলে বাংলাদেশটা বিপদে পড়ে যাবে। সেই জন্যে উনি বলেছেন, আমাদের সাহায্য চেয়েছেন, যে আমি একা পারবো না, প্লিজ দেখেন আমাদের সামনে কতগুলা চ্যালেঞ্জ, হ্যাঁ, নানান ধরনের বিরাট চ্যালেঞ্জ। এবং উনি এইভাবে বলেছেন খুব ইমোশনালি, এই সব চ্যালেঞ্জের কথা যখন আমার সামনে আসে, যখন আমি একা থাকি, যখন মনে করি, তখন আমার বুক ধুকধুক করে। জাস্ট এই ল্যাঙ্গুয়েজটা উনি একসময় আমাদেরকে বলেছিলেন। সেই জন্য প্লিজ আপনাদের সকলের সাহায্য আমরা চাই, না হলে এই দুঃখী দেশ, এই দেশটা আমরা যদি ব্যর্থ হই, বা আমরা যদি না পারি, বা আমরা যদি আবার আমাদের মতো করে একজন ফ্রাঙ্কেনস্টাইন হবার চেষ্টা করি, তাহলে এটা কিন্তু উনি খুব ইমোশনালভাবে একসময় আমাদেরকে বলেছেন। যে কথাটা আসলে এখানে বলবার বিষয় কিনা আমি জানি না, তবু আমি বলে ফেললাম এই কারণে, কারণ তার রিয়েলাইজেশনটা, তার আন্তরিকতাটা। তো আবার এটাও ঠিক, মানুষের যে প্রত্যাশার পারদ, আপনি একটা সুইচ দিয়ে কিন্তু এক তারেক রহমান সেই প্রত্যাশার পারদ। আপনি যেমন জুলাইয়ের পরে অনেকে চিন্তা করেছিল আমার দেশটা আমূল বদলে যাবে, একেবারে সুইজারল্যান্ড হয়ে যাবে, এরাও কেউ কেউ আশা করেছে, বাট সেটা তো সম্ভব না। এর জন্য সময় লাগবে, পরিকল্পনা লাগবে, ভীষণ লাগবে, আপনার কর্ম প্রচেষ্টা লাগবে প্র্যাকটিক্যাল ফিল্ডে। সেই প্রচেষ্টা, সেই আন্তরিকতাটা হলো সবচেয়ে প্রথম কথা। আমি মনে করি যে তারেক রহমানের আন্তরিকতার কোনো ঘাটতি নেই এই বাংলাদেশকে নিয়ে। ধন্যবাদ শহীদ ইসলাম বাবুল। নূর ভাই, বাবুল ভাই যে বিষয়টা বললেন যে 5 আগস্টের পর অনেকে ভাবছেন যে দেশটা সুইজারল্যান্ড হয়ে যাবে, অনেক কিছু হবে, কিন্তু আমরা দেখেছি কি রাজনৈতিক ভেদাভেদ দেখেছি, অসহিষ্ণু আচরণ দেখেছি আমরা, মবের নামে যে সন্ত্রাস, যেটা আপনার ভাষা আর কি, সেসব দেখেছি। তো এই যে এতগুলা চ্যালেঞ্জ সামনে মোকাবেলা, সবচেয়ে বড় যে চ্যালেঞ্জটা আমার কাছে এই মুহূর্তে মনে হচ্ছে, বাংলাদেশের রাজনীতিতে কিছু অদৃশ্য শক্তির অনুপ্রবেশ ঘটেছে, যেটা দেখা যায় না, শোনা যায় না, কিন্তু ঘটনা ঘটার পর বোঝা যায়। এই যে সন্ত্রাসী আক্রমণ হচ্ছে মব ক্রিয়েট করে, এইটা এই মুহূর্তের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এবং এই চ্যালেঞ্জের মোকাবেলাটা এই মুহূর্তে, মানে মানুষের ধারণা যে এই মুহূর্তে একটা বড় রাজনৈতিক দল বিএনপি, এবং তার নেতা ফিরে এসছেন, এবং নেতাকে জনগণ সমর্থন দিচ্ছেন। কি কারণে? এই চ্যালেঞ্জটা হয়তো তিনি মোকাবেলা করতে পারবেন। কারণ দেখেন, অবস্থাটা এমন দাঁড়িয়েছিল, যে কোনো মানুষকে যে কোনো জায়গা থেকে নামায় দেওয়া যেত, যে কোনো বাড়িতে ভাঙচুর করা যেত, যে কোনো অফিস আক্রমণ করা যেত, অগ্নিসংযোগ করা যেত, চাঁদাবাজি করা যেত। একটা ভয়াবহ অবস্থা। এবং রাজনীতিতে যেই ধরনের প্রকাশ্যে স্লোগানের ভিতর যে সমস্ত ভাষা প্রয়োগ করা হচ্ছে এখন, এটাকে যদি আমরা এই মুহূর্তে থামায় দিতে না পারি, তাহলে ভবিষ্যৎ অন্ধকার। আর এই থামিয়ে দেওয়ার কাজ থেকে শুরু করে এটাকে পরিশুদ্ধ করার কাজে নেতৃত্ব একমাত্র এই মুহূর্তে, আমি যেটা বুঝছি, আমার পছন্দ হতেও পারে, নাও পারে, বিএনপি এবং তারেক জিয়ার পক্ষে, মানে তারেক রহমানের পক্ষে এটি সম্ভব। এই আস্থাটা রাখা দরকার। কিন্তু সেই জায়গাটিতে মনে রাখতে হবে, জনগণের এই আস্থাটা অর্জন করতে হলে তার বিগত দিনের যে বিষয়গুলো, সেই জায়গার থেকে
ওনাকেও কিন্তু আমরা একটা পরিশুদ্ধ অবস্থায় দেখতে চাই। আমরা চাই যে গণতন্ত্রের পদযাত্রায় তিনি জনগণকে বন্ধু ভাববেন, জনগণকে শক্তি হিসাবে বিবেচনা করবেন, কতিপয় ব্যক্তিকে না। নূর ভাই, সামনে খুব সন্নিকটে আমাদের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন, পাশাপাশি আইন শৃঙ্খলা বাহিনীর যে নাজুক অবস্থা, এই দুইটা অনেক বড় বিষয়। এই দুইটা বিষয় কতটা চ্যালেঞ্জিং হবে? দেখেন, এই দুইটা বিষয়ের সাথে আপনি যোগ করেন যে বাংলাদেশে এই মুহূর্তে রাজনীতির অস্থিরতা কি কেটে গেছে? এখনও কিন্তু কাটেনি। আপনি যদি রাজনৈতিক দলগুলির বক্তব্য খেয়াল করেন এবং আপনি যদি যে সমস্ত কর্মসূচি রাজনীতির নামে এখন চলছে এগুলোকে যদি আপনি পর্যবেক্ষণে রাখেন, এগুলিকে মূল্যায়ন করেন, তাহলে আপনার ভিতরে একটা জিনিস কাজ করবে, সেটা হচ্ছে আশঙ্কার জায়গা তৈরি হবে। এবং এই আশঙ্কার জায়গা থেকে কেবলমাত্র তো আসলো তারেক রহমান সাহেব, এটা তো 4 দিনও হয়নি, ওনাকে একটা সময় দিতে হবে। আমি খুব বেশি সময় বাংলাদেশে মানুষ দিবে না, এটা সর্বোচ্চ দিতে পারে জানুয়ারি মাসে 20 তারিখ পর্যন্ত। এর ভিতর যদি এই জায়গাগুলিকে উনি অ্যাড্রেস না করতে পারেন, তাহলে কিন্তু মানুষ আরও হতাশ হয়ে যাবে। আর যদি এই জায়গাগুলিতে উনি অ্যাড্রেস ঠিক মতো করতে পারেন, মানুষ পিপিলিকার মতো, এখনই তো দেখা যায় যে আধা ঘন্টার রাস্তা ওনার 7 ঘন্টা লাগে পার হইতে, তো এটা আরও বাড়বে এই সমর্থনটা। এইটার জন্য দৃশ্যমান নায়কোচিত নেতৃত্ব দিতে হবে ওনাকে। ধন্যবাদ নূর খান। শহীদ ইসলাম বাবুল, রাজনৈতিক ভ্যাকুয়ামের কথা আমরা শুনছিলাম, রাজনৈতিক বিভাজনের কথা আমরা শুনলাম। এই জায়গাটায় তারেক রহমান কতটা কি বলবো আসলে, শোনেন, যে 5 আগস্টের পর আমরা যে ধরনের 5 আগস্টের আগে এবং 5 আগস্টের পরে বিগত বহুকাল যাবত আমরা দেখছি রাজনীতিতে বিভাজন, রাজনীতিতে বিদ্বেষ, রাজনীতিতে চরিত্র। 5 আগস্টে আমাদের যে প্রত্যাশার জায়গাটা ছিল, এই রাজনৈতিক বিভাজন, এটা তো কেউ না, আমি সেই যে বলছি, আপনার কোশ্চেনটা আমি বুঝতে পেরেছি যে মানুষের যে প্রত্যাশা ছিল সেই প্রত্যাশা পূরণ হয়নি। কিন্তু একটা জায়গায় আমি কি বলেছি, আমার জায়গা থেকে হয়তো আমি আপনার প্রত্যাশা পূরণ করতে পারিনি, কিন্তু আপনি বেগম জিয়া 5 আগস্টের পরে বা তারেক রহমানের একটা বক্তব্য বিদ্বেষমূলক, আক্রমণাত্মক, কাউকে ছোট করা বা প্রতিহিংসা চরিতার্থ করার মতো বক্তব্য আপনি মনে হয় না খুঁজে পাবেন, আমার মনে হয় না খুঁজে পাবেন। ইভেন উনি যখন এই যে সেদিন এসে অ্যাড্রেস করলেন এত মানুষকে বা জাতির সামনে, উনি কিন্তু একবারও ওনার নিজের চর্বিত চর্পণ করেন নাই, ওনার বাবার প্রশংসা করতে যান নাই, ওনার মায়ের প্রশংসা করতে যান নাই, বা ওনার যারা প্রতিপক্ষ বা ওনার যারা ওনার নামে যারা পিণ্ডি চটকায় তাদের বিরুদ্ধে কিন্তু একটি শব্দ উনি বলেন নাই। হ্যাঁ, যেটা আমাদের রাজনীতির চিরাচরিত খাসলাত বা প্রতিহিংসার রাজনীতির তো আমার কথা হলো কি, এটা আমি মনে করি একটা ইতিবাচক পরিবর্তন, রাজনীতির গুণবাচক পরিবর্তন। যে শেখ হাসিনার সময় বা ওই আমলে আপনি 10 মিনিট খালি জিয়া পরিবার, জিয়াউর রহমান বা তারেক রহমানকে পিণ্ডি চটকাইছেন বা খিস্তি খেউর করেছেন, আমি তারেক রহমানকে এটা দেখিনি। এটা অবশ্যই তার বদলে যাওয়ার, কারণ তার মতো নির্যাতিত, জিয়া পরিবারের মতো নির্যাতিত কত কিছু বলবার আছে। আমি বললাম না, উনি তো অনেক ইমোশন দিয়ে মানুষকে জারে জারে করে কাঁদিয়ে ফেলতে পারতেন, সেই জায়গাটাও কিন্তু উনি যান নাই। উনি জাস্ট আমার সম্ভাবনার কথা বলেছেন, আগামী সম্ভাবনা, আমরা কিভাবে বিভাজনগুলো ঐক্য তৈরি করব সেই সম্ভাবনার কথা বলেছেন, আমাদের যে পরিকল্পনা মানুষকে নিয়ে, দেশকে নিয়ে, সেই কথা বলেছেন, এবং সকলের সহযোগিতা উনি চেয়েছেন। উনি ইতিহাস খুঁজেন নাই, উনি শুধু আমাদের গর্বের যে ইতিহাসগুলো অ্যাজ এ হোল, উনি হাদির কথা বলেছেন, মুক্তিযুদ্ধের কথা বলেছেন, 47-এর কথা বলেছেন, আমাদের এই 5 আগস্টের কথা বলেছেন, ঐক্য এবং ঐক্য ওনার বক্তব্যের যে স্পিরিটটা। এখন তার বক্তব্যের, উনি যদি উস্কানিমূলক বক্তব্য দিতেন তাহলে আমরা কি করতাম? যদি ধরে আনতে বলো বেঁধে আনতাম, তাই তো আমার রাজনৈতিক ক্যারেক্টার। কিন্তু উপর থেকে, ওনার জায়গা থেকে, বেগম জিয়ার জায়গা থেকে যে ধৈর্য ধরা, সহনশীলতা, আইন নিজের হাতে তুলে না নেওয়া। 5 আগস্টের পরে যদি বেগম জিয়া এরকম না বলতেন, জাহান নামে যাক, আমার উপরে যা অত্যাচার হয়েছে, আমার দেশের উপর যা, আমার পরিবারের উপর যা হয়েছে, শেখ হাসিনা যেমন পারলে তো এটাও বলে যে আমার পরিবার নাই তো বাংলাদেশ দিয়ে আমি কি করব, বাংলাদেশের মানুষ তো এটাই। সিরাজুল সাংবাদিক প্রখ্যাত লন্ডনে যে উনি বলেছিলেন যে কি কারণে রাজনীতি, সেটা যদিও আসে নাই, রাজনীতি করতে চান বলে আমার বাবার হত্যার প্রতিশোধ নিতে। হ্যাঁ, এইটা তো তারেক রহমান ধারণ করেন না।
ওনার উপরে, ওনার পরিবারের উপরে যে অত্যাচার হয়েছে, ঘর হারাতে পারে, এইটা উনি ধারণ করেন না, মিন করেন না। ওনার কর্মীদের মধ্যে বা দেশের অন্যান্য রাজনৈতিক নেতৃত্ব যারা আছে তাদেরও এখান থেকে শিক্ষা নেবার আছে, বা একটা পজিটিভ ভাইব এখান থেকে যাবে। পুরোটা হয়ে যাবে প্রতিহিংসা, একেবারে মানে উৎখাত, সেটা আমরা প্রত্যাশা করি না। কিন্তু নিশ্চয়ই শুরুটা তো হলো, উপর থেকে যখন শুরু হয় নিচের দিকে আস্তে 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 সেই ধারাটা বা স্রোতটা প্রবাহিত হয়। নূর ভাই, তার যে এই যে ইতিবাচক রাজনীতি, এই ইতিবাচক রাজনীতি তার বাধাটা কি কি আসতে পারে? দেখেন, উনি তো চেষ্টা করছেন, এটাকে অস্বীকার করার উপায় নাই। আমরা 5 তারিখের পর দেখলাম যখন বালুমহল, ইট বাজার দখল হচ্ছিল এবং অনেক ক্ষেত্রেই বিএনপির বিরুদ্ধে সরাসরি অভিযোগ এসেছিল, এবং উনি কিন্তু তার জায়গা থেকে পদক্ষেপগুলি নেওয়ার চেষ্টা করেছেন, অনেক ক্ষেত্রে পদক্ষেপ নিয়েছেন। তো দুর্ভাগ্যজনক হচ্ছে যে ওনার অনুপস্থিতিতে দেখা গেছে যে এটার একটা সুন্দর সমাধান আমরা পাইনি। এই জন্য প্রত্যাশা এখন আরও বেড়ে গেছে যে উনি এসছেন, এখন হয়তো এগুলি নিয়ন্ত্রিত করতে পারবেন, এগুলি থামিয়ে দিতে পারবেন। আমি তো বললাম, এই জন্য আমাদের কিছু সময় অবশ্যই দিতে হবে এবং অপেক্ষা করতে হবে যে এই জায়গাগুলিতে আমার প্রত্যাশার জায়গাটার সাথে মিলাইতে পারেন কিনা উনি। যদি কারণ আমি আবারও বলছি, এই মুহূর্তে আমাদের সামনে আর কোনো বিকল্প নেই। এবং দেখেন, এই সময়টাতে আরেকটা বড় ধরনের রিস্ক রয়ে গেছে, সেটা হচ্ছে 5 তারিখের পরে কিন্তু একটা গোষ্ঠী আছে যারা 71কে 24-এর মুখোমুখি দাঁড়া করায় দেওয়ার চেষ্টা করছে এবং জাতিকে এই জায়গা বিভাজন করতে চাচ্ছে। তারা নানান কৌশলে জিনিসটাকে সামনে নিয়ে আসার চেষ্টা করছে এবং এই জায়গাটা হচ্ছে আমাদের একেবারে মৌলিক জায়গা। আমি সেদিন বক্তব্য খেয়াল করেছি, তিনি আসলেই কোনো বিদ্বেষপূর্ণ কথা বলেন নাই, উনি পজিটিভ কথা বলেছেন, আগামীর দিনের প্ল্যানের কথা বলেছেন। এবং আমি দেখলাম ওনার কিছু পোস্টার ছোট আকারে যেগুলি বের হয়েছে, সেখানে কিছু কর্মসূচির কথা বলা আছে। তো এই দিকগুলিতেও যদি উনি ঠিকমতো যেতে পারেন, এখন শুধু ওনার ইচ্ছার উপর তো নির্ভর করবে না, এটা একটা বড় অংশ নির্ভর করবে ওনার দলের উপরে, আরেকটা অংশ নির্ভর করে জনগণ এই জায়গাটাকে ওনাকে কীভাবে সাপোর্ট দিতে পারে। এবং সেই জায়গাটা এত কোষ্টি পাথরের বিচার হচ্ছে, এই জায়গাটি কিন্তু খুব ঝুঁকিপূর্ণ জায়গা। আবারও বলছি, রাজনীতিতে একটা বড় চ্যালেঞ্জের জায়গা হচ্ছে একটা গোষ্ঠী 71 এবং 24কে মুখোমুখি দাঁড়া করাতে চাচ্ছে, একের অপরের পরিপূরক না ভেবে মুখোমুখি দাঁড়া করানোর চেষ্টা করছে এবং সেই চেষ্টা কিন্তু ক্রমান্বয়ে অব্যাহত আছে। এবং সেই জায়গা থেকে রাজনৈতিক বিভাজনের চেষ্টাও আছে। এবং সেই জায়গা থেকে দেখেন, অনেকের কর্মকাণ্ডে মনে হয় যে নির্বাচনটাকে পিছিয়ে দেওয়া বা বানচাল করে দেওয়া, কারণ অনেকে মনে করছে এই ধরনের একটা অস্থিরতা আসলে তার রাজনৈতিক অভিলাষ পূরণের জন্য একটা সময় তিনি পাবেন, এরকম একটা জিনিস অনেকের ভিতর কাজ করছে। এই জায়গাগুলি, এই চ্যালেঞ্জগুলি যদি উনি ঠিকমতো মোকাবেলা করতে পারেন, আমার ধারণা তাহলে দেশটা আমরা এগিয়ে নিতে পারবো। আর যদি এই জায়গাটা উনি ব্যর্থ হন, আসলে আমাদের তো আর আস্থার জায়গা নেই। আরেকটা বিষয় এখানে আসছে যে ওনার আশা নিয়ে যেমন সন্দেহ কিংবা শঙ্কা ছিল, একইভাবে সামনে নির্বাচন হবে কি হবে না এটা নিয়ে সন্দেহ শঙ্কা ছিল। উনি আসার পর অনেকে ভাবছেন যে নির্বাচনের সংখ্যাটা দূর হয়েছে। ব্যাপারটা হচ্ছে, উনি আসার পরে যে একটা মানুষের ভিতরে একটা আস্থা ফিরে আসছে, একটা স্রোত তৈরি হয়েছে নির্বাচনের দিকে, এটাতে মানুষ আশা করা যায় এখন যে হ্যাঁ, ওই কালো মেঘটা কেটে গেছে, নির্বাচনের দিকে যাত্রা শুরু হয়েছে। কিন্তু পাশাপাশি আপনি যদি গত 4-5টা দিন আর আশেপাশের কিছু জিনিস খেয়াল করেন, তাহলে এইটা একটা সন্দেহ জাগতেছে যে কোনো অদৃশ্য রাজনৈতিক ছোট ছোট শক্তি এরা নানাভাবে ডিস্টার্ব করার চেষ্টা করছে, নানাভাবে। এবং এই জায়গাটিকে যদি আপনি হিসাব না করতে পারেন, তাহলে কোথার থেকে এরা কোন স্ফুলিঙ্গ তৈরি করে এটা বলা খুব কঠিন। বাংলাদেশের মানুষ, আমি ব্যক্তিগতভাবে মনে করি, সবচেয়ে ঝুঁকির মধ্যে 5ই আগস্টের পর থেকে আছে। এবং এই জায়গার রাজনৈতিক মীমাংসাটা যদি না হয়, রিকনসিলিয়েশন যদি না হয় এবং সমঝোতা যদি তৈরি না করা যায়, তাহলে কিন্তু গণতন্ত্রের পথে আমরা যাত্রা করতে পারবো না। এবং এইবার হোঁচট খেলে শুধু তারেক রহমান হোঁচট খাবেন না, বিএনপিও শুধু একামা হোঁচট খাবেন না, জনগণ সহ দেশটা হোঁচট খাবে। এই জন্য আমাদের সবাইকে এখন ঐক্যবদ্ধ এবং সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ হতে হবে। সব রাজনৈতিক দলকে দেশপ্রেম প্রকাশ্যে দৃশ্যমান করতে হবে। দেশপ্রেম মানে এই না যে আপনি ভিতরে ছোট গ্রুপ তৈরি করবেন, সেই গ্রুপ দিয়ে নতুন স্লোগান তৈরি করবেন, নতুন বয়ান হাজির করবেন। ভাই, এগুলি হাজির করার বহুত সময় সামনে আছে, আগে দেশটারে বাঁচান।
নূর ভাই একটু ক্লিয়ার করবেন, ছোট ছোট রাজনৈতিক দল যে কথাটা বললেন এটা কিভাবে হচ্ছে, মানে কেউ করাচ্ছে, মানে একটু মানে ইঙ্গিতটা যদি দিলেন, একটু যদি ক্লিয়ার করতেন বিষয়টা দেখেন, আসলে। এইখানে আমি এই মুহূর্তে যে জিনিসটা আমি ভাবছি সেটা হচ্ছে, প্রথম হচ্ছে নিরাপত্তার কথা যদি বলেন তাহলে আমরা কেউ এখনো নিরাপদ না এই ছোট ছোট অদৃশ্য শক্তির কাছে। তারপর দেখেন মানে কিভাবে মব ক্রিয়েট করতেছে, কারা করতেছে, এটা আপনিও জানেন, আমিও জানি, দেশবাসীও জানে। এটা না জানার কোনো কিছু নাই। এবং মব মানে মানুষকে বিক্ষুব্ধ করে কিভাবে সন্ত্রাসী আক্রমণ হচ্ছে আপনারা আমি তো দেখলাম। এবং সবচেয়ে ভয় হয় এই গোষ্ঠীটা রাজনৈতিক কোনো যে মানে বাংলা ভাষায় একটা আছে ক্যাচাল, কোনো ক্যাচাল তৈরি করার সুযোগ তৈরি করছে, সুযোগ চাচ্ছে কিনা এটা হচ্ছে বড়। মানে এদের উদ্দেশ্যটা কি আলটিমেটলি? এদের উদ্দেশ্য, তাদের একটা রাজনৈতিক অভিলাষ আছে। আপনি অবাক হয়ে যাবেন, 5ই আগস্টের যে মানে 5ই আগস্টের যে আন্দোলন, এই আন্দোলনে কিন্তু সবাই যুক্ত হয়েছে, একদম সবাই। এমনকি যারা স্বৈরাচারের দোসর তাদেরও কিছু কিছু মানুষ যুক্ত হয়ে গেছে। কারণ কেউ তো ফ্যাসিস্টকে তো সবাই পছন্দ করেনি, তার দলের ভিতরেও হয়নি। এখন প্রবলেমটা হচ্ছে এই 5ই আগস্টের পর নতুন নতুন কিছু বয়ান শুরু হয়ে গেছে। 5ই আগস্টের আগ পর্যন্ত আপনি কোনো রাজনৈতিক দলের প্ল্যাটফর্ম দেখছেন মুভমেন্টের পক্ষে? দেখেন নাই। কোনো দফা দেখছেন ওই ছাত্রদের দফার বাইরে যে দেশটাকে এই সংস্কার করব, ওই সংস্কার করব, কোনো কিছু ছিল? তো 5 তারিখ সন্ধ্যার পর থেকে কেউ বিপ্লবী সরকার, কেউ এই করা ওই করা, নানান জিনিস। রাষ্ট্র সংস্কার। বাউল ভাইয়ের কাছ থেকে ঘুরে আসে। বাউল ভাই, নূর ভাই বেশ কিছু ছোট ছোট রাজনৈতিক দলের স্ফুলিঙ্গ হয়ে যাওয়ার যে না, ছোট খুব একটা রাজনৈতিক দল না। এটা আমি মানে নূর ভাই ষড়যন্ত্রে একটু যে- রাগ করে বলছি, আপনি আমার কাছে শুনতে চাইলে আমি খোলামেলাই বলতে পারি। যে খোলামেলা বলেন আমরা না যে শুনতে কি চাই। চায়, কি চায়, গ্রামের ভাষায় একটা কথা আছে যে দেদের ভাত কুত্তা দিয়ে খাবো, এরকম একটা কথা আছে আর কি। ইলেকশন হোক বা না হোক, দেশ গুল্লায় যাক, হ্যাঁ, আমি যদি না খাইতে পারি তাহলে আর কাউরে আমি এটা ভাগ মানে করতে দিব না, আমি যদি না নিতে পারি কাউকে, এরকম একটা টেন্ডেন্সি বা চাপে রাখা বিএনপিকে, নির্বাচন ঘগার ভয় দেখানো, আপনি বুঝেন কিনা জানি না, যে দেখো এইটা যদি না হয়, আমার দাবি যদি না হয়, আমি যদি পার্ট না হইতে পারি, আমার যদি এর অংশ না থাকে, তাহলে আমি এটা হতে দিব না। হ্যাঁ, এইরকম যে একটা টেন্ডেন্সি বেসিক্যালি জামাত ইসলাম বেসিক্যালি, এবং তাদের যে ছাত্র সংগঠন, ছাত্র শিবির এবং আমাদের কিছু ইউটিউবার টিউবার, এগুলো সব একই সূত্র। হ্যাঁ, এদের 2-1 অভিভাবক আছে, কিন্তু তাদের যে ইন্টেনশন বা তাদের যেই, তারা একটা শূন্যতাকে পুঁজি করছে। আওয়ামী লীগ শূন্য বাংলাদেশে, তারা এটাকে জিম্মি করতে চায় যে আমরা না হলে এটা করবো না, আমরা এটা করতে দিব না। একটা দুর্বল সরকার, মানে কি বলবো, এই সরকারকে তারা জিম্মি করে তাদের মতো করে তারা পরিচালিত করতে চায়। বিষয়টা আরো যদি পরিষ্কার করে বলি, ধরেন তারা এখন একটা ভাবে আছে বা একটা হাইপ তুলছে যে তারা ভোট করবে, তারা বিরাট বিজয়ী হয়ে যাবে, তারা ডাকসুতে দিচ্ছে, এখানে দিচ্ছে, বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা, কিন্তু আসলে যাবে না, এটা তারাও জানে। তাহলে এই হাইপটার কি হবে? নির্বাচনটা যখন হবে তখন বেলুনটা তো ফুস করে হয়ে যাবে। এবং তারা প্রশাসনে বা সরকারের বিভিন্ন পর্যায়ে তাদের যে কিছু সেট আপ করেছে, হ্যাঁ, ধরেন যদি 40 ভাগ 50 ভাগ সেট আপ থেকে থাকে, 50 ভাগ সেট আপ থেকে থাকে, নির্বাচনের পরে এই সেট আপ তো আর এইভাবে থাকবে না। আপনি পাওয়ার আছে, জনগণ আপনার সাথে যদি 5% থাকে বা 10% থাকে, আপনি ক্ষমতা ভোগ করতেছেন 50%, তো নির্বাচন হইলে তো আপনি এটা ভোগ করতে পারবেন না। তো তাহলে আপনি কেন নির্বাচন করবেন? সেই জন্যে তাদের প্রচেষ্টা, নির্বাচন যতদিন না হয় ততদিন তারা পাওয়ার কনজিউম করতেছে, পাওয়ারের মধ্যে আছে, ভাবের মধ্যে আছে, স্বপ্ন দেখাচ্ছে মানুষকে। নির্বাচন হয়ে গেলে এটা দেখাইতে পারবে না। এটা হলো একটা জিনিস। আর একটা জিনিস লিটন ভাই যেটা বলছে যে ছোট ছোট দল না। ফার্স্ট অফ অল আমি জামাত ইসলামের কথা বললাম, পরিষ্কার, এবং তাদের যারা অনুসারী, তাদের যারা শুভাকাঙ্ক্ষী, তারা মিডিয়ায়, গণমাধ্যমে, ইউটিউবে, ফেসবুকে বিপ্লব করতেছে, ঝড় তুলতেছে, মপ করতেছে। একবার কয় এটা ভাঙো, এটা গাড়ো, এটা জ্বালাও, আবার কয় যে না এটা জ্বালাই নেই, আমরা এর সাথে নাই, স্লিপ অফ টাং, নানান ধরনের কল্প কাহিনী এগুলো তৈরি করতেছে। ওসমান হাদি হত্যা হয়েছে, একজন বিপ্লবী, আমাদের প্রিয় সহযোদ্ধা। বেগম জিয়া, তার জিয়াউর রহমান সম্পর্কে কত রকমের পজিটিভ উক্তি তার আছে, একজন গণতান্ত্রিক সংগ্রাম, তার কিছু বক্তব্য দ্বিমত থাকতে পারে, দ্যাট ইজ ডিফারেন্ট, কিন্তু তাকে যে হত্যা করা হলো, কারা করলো? হ্যাঁ, এটা তো ছোট শক্তি না। তাকে হত্যা কারা করেছে, এর পেছনে কারা আছে, নিশ্চয়ই আপনি বুঝতে পারেন। তারাও নির্বাচনটা চায় না,
এটা তো ছোট শক্তি না। এবং তাদের যারা ব্যাকআপে আছে, পেছনে যারা আছে, বিহাইন্ড দ্য সিন, হ্যাঁ, আধিপত্যবাদী শক্তি যাই বলেন, খোলামেলাও বলা যায়, কোনো অসুবিধা নেই, তারাও বাংলাদেশে অস্থিতিশীলতা চায়, আপনিও অস্থিতিশীলতা চান। তো এইটা তো একটা চ্যালেঞ্জ। হত্যাকাণ্ডের 1 ঘন্টার মধ্যে আপনি বলে দিলেন মির্জা আব্বাস, তার উপর আক্রমণ করেন, তাকে ব্লেম করতেছেন, মানে বিএনপি মনে হয় হত্যাকাণ্ড করছে, ওসমান হাদির মনে হয় বিচারও আমরা চাই না। এবং গতকাল রাতে থেকে ওখানে আপনার অবস্থান নিচ্ছেন, আপনারা তারেক রহমানকে কি বলবেন, এখানে একটা সিনারিও ক্রিয়েট করতেছেন বা মব ক্রিয়েট করতেছেন, সে উসমান হাদির মাজারে আসবে, এগুলোর কি মিনিং? নিশ্চয়ই বাধাগ্রস্ত করা, বিশৃঙ্খলা তৈরি করা। বাংলাদেশ কোথায় গেলে এটা তো আপনার হ্যাডেড না। মুক্তিযুদ্ধের সময় আপনার যে ভূমিকা ছিল বাংলাদেশ বিরোধী, এখনও তো আপনি সেই বিরোধী। আপনি যদি বাংলাদেশকে ভালোবাসতেন, এখন তো কোনো অল্টারনেটিভ নাই আমার স্থিতিশীলতার জন্য, আমার ঐক্যের জন্য, আগামী বাংলাদেশের জন্য নির্বাচন ছাড়া কোনো ওয়ে আছে, কোনো অল্টারনেটিভ আছে? আমার যারা পতিত শক্তি তারা নির্বাচন চায় না। আপনিও যদি নির্বাচন বাধাগ্রস্ত করেন, তাহলে এক তারেক রহমান ম্যাজিক কি হবে? বাংলাদেশ কোথায় যাবে আপনি কি একবার চিন্তা করেন? একটা ফেইল্ড স্টেটের দিকে যাবে বাংলাদেশ। তো সেই জন্য আপনারা যারা গণমাধ্যমে কাজ করেন, আপনারা যারা সুধীজন আছে, যাতে এই ষড়যন্ত্রটা বাংলাদেশ, আশা করি হবে না, বাংলাদেশ জিতে যাবে। এবং কিন্তু নির্বাচনটা নূর যখন ভাই- হবে তখন কি হবে? তারেক রহমানের হাতে সুইচ নাই যে সব চাঁদাবাজি সে বন্ধ করে দেবে, সব বাংলাদেশকে একেবারে সিরাতুল মুস্তাকিমে সে তুলে দিতে হবে। তবে আমি মনে করি একটা শৃঙ্খলা আসবে, বা রাজনৈতিক শৃঙ্খলা, আগামী রাজনীতির যে কি বলে ওই রিকনসিলিয়েশন, আওয়ামী লীগকে কীভাবে হ্যান্ডেল করা, বা আমাদের যারা প্রতিবেশী আধিপত্যবাদী তাদেরকে কিভাবে হ্যান্ডেল করা, বা এদেরকে কিভাবে হ্যান্ডেল করা, সেইটার একটা পথ বের হবে। কারণ এই সময়টা খুবই যুগ সন্ধিক্ষণ, খুবই ক্রিটিক্যাল একটা সময় আমাদের প্রত্যেকের জন্য, অবশ্যই এটা সত্য। তো সেই জন্য তারেক রহমানের প্রতি যেমন মানুষের প্রত্যাশা আছে, এবং আমাদের প্রত্যেকের দায়িত্বশীল ভূমিকা, এবং বাংলাদেশের মানুষকেও বুঝতে হবে, চিনতে হবে যে কারা কি কারণে কি করিলে কি হচ্ছে, কি করছে, বা কারা কি চায়। এটা অবশ্যই বাংলাদেশের মানুষকে একটা অবস্থান গ্রহণ করতে হবে। আমি বিশ্বাস করি মানুষ সেটা বুঝছে এবং দেখছে, এবং তারা সেই অবস্থান নেবে, এবং এই নির্বাচনকে কেউ বাধাগ্রস্ত করতে পারবে না, ইনশাল্লাহ। ধন্যবাদ শহীদ ইসলাম বাবুল ভাই। নূর ভাই অনেকগুলো বিষয় নিয়ে আসছেন, নির্বাচনকে কেউ বাধাগ্রস্ত করতে পারবে না। আরেকটা বিষয়, শহীদ ওসমান হাদি হত্যার পর এখন পর্যন্ত 28 জনকে গ্রেফতার করা হয়েছে, কিন্তু মূল যে যাকে বলা হচ্ছে সাসপেক্টেড, তাকে ধরা তো এখনো হয়নি, বরঞ্চ আরও যেসব আমাদের গণমাধ্যমে যেসব খবর বেরিয়েছে যে তার পার্শ্ববর্তী কোনো দেশে তার চলে যাওয়া। দেখেন, আমরা যেটুকু সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখেছি তাতে এটা খুব স্পষ্ট যে একটা মোটরসাইকেল, 2 জন মানুষ, তার মধ্য থেকে পিছনে বসা মানুষটি গুলি করেছে। এটা আমরা দেখেছি, ধারণা করছি। এবং যে 2 জন মানুষ এটার সাথে এখন পর্যন্ত যাদেরকে সন্দেহ করা হচ্ছে, তারা 2 জন মানুষই কিন্তু ওসমান হাদি সাহেবের কাছাকাছি পৌঁছে গিয়েছিলেন, বেশ কয়েকদিন তার সাথে ছিলেন, যোগাযোগ রক্ষা করেছেন, ঘটনা ঘটিয়েছেন। এর মধ্যে আবার আরেকজন আছে যিনি সাবেক র্যাব সদস্য, তিনি আবার নিজে আগ বাড়ায় বলতেছেন যে আমি ভাইকে সতর্ক করেছিলাম, কিন্তু ওই দিন ওই সময় আমি পৌঁছাতে পারিনি, আমি পয়সা করি নাই ইত্যাদি। এবং সে গত কয়েকদিন ধরে যেভাবে আপনার ফেসবুকে কথাবার্তা বলছে, এটা কিন্তু আরেকটা সন্দেহের জায়গা তৈরি করে দিচ্ছে। এটা কিন্তু আমরা সবাই অ্যাভয়েড করতেছি। এরকম দেখেন, একটা মানুষ যদি আগের থেকে জেনে থাকে, সে নিজে বলছে যে সে র্যাবে চাকরি করতো, র্যাব 10, এবং সে অনেক দিন চাকরি করেছে, এবং তার অনেক সোর্স আছে, এবং সোর্সের মাধ্যমে সে সংবাদ পাইছিল, এই কথাটা সে কিন্তু প্রকাশ্যে বলেছে। তাকে জিজ্ঞাসাবাদের আওতায় আনা হচ্ছে না কেন, বা কতটুকু জিজ্ঞাসাবাদ করছে? আর আগের থেকে আমি 2 জন যারা এই কিলিং মিশনে ছিল, তারা দেশে আছে কি দেশের বাইরে গেছে, আমি যতক্ষণ পর্যন্ত 100% নিশ্চিত না হব ততক্ষণ পর্যন্ত এই মেসেজটা ছড়ানোর পক্ষে না। আগে দেখতে হবে, এমনও তো হতে পারে যে এই গুজব, মানে এই তথ্যটি ছেড়ে দিয়ে সে নিরাপদেই দেশে বসে আছে। আর যদি বিদেশে যেয়ে থাকে, তাহলে আমাদেরকে প্রমাণ করতে হবে যে সে বিদেশে কোথায় অবস্থান নিয়েছে। এই জায়গাগুলি মানে হালকা করে দেখার সুযোগ নেই। আর দেখেন, আমরা কিন্তু ওসমান হাদির হত্যাকাণ্ডের আগেই, মানে তাকে যে গুলি করলো তার আগেই, 11 তারিখ বা তার একটু আগে, আমরা কিন্তু সোশ্যাল মিডিয়াতে খবর পাচ্ছিলাম, তথ্য পাচ্ছিলাম যে এক ধরনের অভিযান, মানে কোনো একটা গ্রুপ কিছু মানুষের বিরুদ্ধে টার্গেট কিলিং করবে, এই কথাটা কিন্তু আমরা জানতে ছিলাম। এবং তারপরই ঘটনাটা ঘটলো, একটা হিট লিস্ট একটা চলে আসছিল। তো এখন যে জায়গাটা, যে এই জায়গার ভিতরে সবার ভিতরে একটা ভয় ঢুকে গেছিল, কিছু মানুষের ভিতর বেশ ভয়। এবং দেখেন, এখানে কিন্তু একটা গ্রুপ না, একাধিক গ্রুপ কিন্তু এখন এই ধরনের
কর্মকাণ্ডের সাথে যুক্ত থাকতে পারে। শুধু একটা গ্রুপকে না চিহ্নিত করে আমার মনে হচ্ছে এখন একাধিক গ্রুপ আছে, একাধিক বক্তব্য আছে, তার মধ্য দিয়ে কে কার পারপাস সার্ভ করে বলা খুব কঠিন। এরকম একটা সময় দাঁড়িয়ে আছি আমরা। এবং ওই যে বললাম, দিন শেষে আমরা তো আসলে বাঙালি জাতি বড় অভাগা জাতি। আমরা শেখ মুজিবকে হারিয়েছি, আমরা জিয়াউর রহমানকে হারিয়েছি, নেতৃত্ব বেশি দিন আমাদের এখানে দাঁড়াতে পারেনি। এবং সর্বশেষ এখন যে জায়গাটা আসছে, এই জুলাই আগস্ট আন্দোলনে যে সমস্ত রাজনৈতিক দল প্রকাশ্যে অপ্রকাশ্যে আন্দোলনের সাথে ছিল, যে সমস্ত রাজনৈতিক দলের কর্মীবৃন্দ নির্যাতনের শিকার হয়েছে 16 বছর, হত্যাকাণ্ডের শিকার হয়েছে, গুমের শিকার হয়েছে, আন্দোলনে শহীদ হয়েছে, এদের ভিতর বিভাজনটা কেন, অনৈক্যটা কেন? এই অনৈক্যই তো আমাদেরকে দুর্দশায় ফেলে দিচ্ছে। এদের ভিতর তো ঐক্যটা এখন জরুরি। আচ্ছা নূর ভাই, এই কথাটা আপনারা যারা আছেন টকশোতে বসলে কথাটা বলেন, বিভিন্ন ফোরামে বলেন, জায়গায় বলেন, তারপর তারা কেন বুঝতে পারে নাকি বুঝেও করে না? আসলে ওই যে রাজনীতিতে চালাকি জিনিসটা, রাজনীতিতে বুদ্ধির খেলা তো চলছে না, চালাকির খেলা চলছে। তার মানে বুঝিয়ে লাভ নাই তাহলে। আমার কাছে কেন যেন মনে হচ্ছে এত রক্তদানের পরও যদি আমরা বিভাজনের দিকেই অগ্রসর হই, আমরা ধরি না তারেক জিয়া সাহেব মানে তারেক রহমানের এই বক্তৃতাটাকে বেস করে আমাদের যারা এই আন্দোলনে ছিলেন তারা সবাই একটা জায়গায় আসুক না। এত মতভেদ হওয়ার তো কোনো সুযোগ দেখছি না। দেশের স্বার্থে। আগে দেশের স্বার্থে আমরা এক হই, একটা নির্বাচন হোক, সেই নির্বাচনে জামাত যাক, বিএনপি যাক বা অন্য কোনো পার্টি যাক, কোনো অসুবিধা নাই, তারাই দেশটা শাসন করুক। এত বিভাজন কেন? এখন তারেক জিয়া আসছে, ওনার কি ভোটার লিস্টের নাম উঠাইতে টাইম পাস করছে, আর্মি কেন তাকে সিকিউরিটি দিচ্ছে, এই প্রশ্নগুলিও কিন্তু এখন কিছু কিছু দলের লোক উত্থাপন করার চেষ্টা করছে যে ওনাকে ভিআইপি মর্যাদা দিচ্ছে কেন। আরে বাবা, একটা মানে নাগরিকের যদি নিরাপত্তাহীনতার দেখা দেয়, প্রশ্ন থাকে, দেখা দেয়, তাহলে তো এই নিরাপত্তাগুলি ব্যবস্থা করতে হবে। তা না হলে আপনি ভাবেন আজকে হাদি নিয়ে যেভাবে আমরা কথা বলছি এবং সরকারের উপরে দায়িত্ব তার উপরই বর্তাবে। তো এই জিনিসটা আমাদের বুঝতে হবে। এবং আমি আবারও বলি, আমি কোনো রাজনৈতিক দল, আমি নাম না উল্লেখ করেই বলতে চাই, কোনো রাজনৈতিক দলের কখনো কখনো মনে হয় তাদের আচার আচরণ বক্তব্য অভিভাবক সুলভ, আবার কখনো মনে হয় তারা এক ধরনের হিংসার রোগে ভুগছেন। তবে সবাইকে ঐক্যবদ্ধ হইতে হবে, কারণ আমার কাছে এখন ঐক্যবদ্ধ ছাড়া আর কোনো উপায় নাই। আর যে ধরনের অশ্লীল শব্দ প্রয়োগ হচ্ছে রাজনীতিতে, এটা পরিহার করা উচিত। এবং এত বেশি কৌশলে শত্রু বানানো তো দরকার নেই। আমরা আগে আমাদের গণতন্ত্রের পথে যাত্রা করি। আমার সাথে ভারতের সম্পর্ক হবে নতজানু না, সম্মানজনক সমতার ভিত্তিতে। আমি তো যুদ্ধ করব না এই মুহূর্তে তো আমি যুদ্ধ করার শক্তি আমার নাই। আর আমি কেন যুদ্ধে যাব? আমি তো শান্তিপ্রিয় জাতি। আমাকে এই জায়গাটা, হ্যাঁ, ভারতের অনেক বিষয় নিয়ে আমাদের কথা আছে, প্রতিনিয়ত তারা আমাদের মানুষকে বর্ডারে কিল করতেছে, তারা আমার রাজনীতিতে হস্তক্ষেপ করতেছে, তারা আমার এই দেশের মানুষ ধরে নিয়ে তাদের জেলখানায় আমরা পাচ্ছি, এগুলি সব সত্য। তার চেয়েও বড় সত্য হচ্ছে আমার প্রতিবেশী এবং তার সাথে আমার নতজানু। এই নতজানুটা কে করছে? আমার দেশের রাজনীতিবিদরাই তো নতজানু হয়ে গেছে। তা আমার কথা হচ্ছে যে এই জায়গায় আমরা সম্মানজনক সম্পর্কটা রাখবো। ধন্যবাদ নূর খান। শহীদ ইসলাম বাবুল, একটু একটা বিষয় আপনার কাছে জেনে, সেটা হচ্ছে জামাতের সাথে এনসিপি যাচ্ছে, এরকম একটা কথা বেশ বাজারে আসছে এবং 50টি আসন চাইছে, 30টি দেওয়ার রফাদফা হয়েছে। আপনার যে প্রশ্ন হচ্ছে, মানে এটাকে বিএনপি আসলে কিভাবে দেখে? না, হতে পারে এটা বিএনপি নেগেটিভলি দেখে না। আমাদের দেশের রাজনীতি বা উপমহাদেশের রাজনীতিতে নির্বাচনের সময় ধরনের জোট, মহাজোট বা কৌশলগত ঐক্য এগুলো তো হয়েই থাকে। এনসিপি হতে পারে বিএনপির সাথে হয়তো তাদের সিটের যে সমঝোতা বা তাদের যে এক্সপেক্টেশন, সেটা হয়তো বিএনপি পূরণ করতে পারেনি, জামাত পূরণ করলেও করতে পারে বা হতে পারে। এটাকে আমরা নেতিবাচকভাবে দেখি না। তবে আমরা যারা রাজনীতি করি এই সময়টা লিটন ভাই খুব যথোচিতভাবে বলেছে যে আমাদের বক্তৃতায়, কথায়, আচরণে মানে দায়িত্বশীল হতে হবে। অবশ্যই দায়িত্বশীল হতে হবে। ভারত আমাদের এখানে অনেক
অনিয়ম করেছে, আমাদের উপর প্রভুসুলভ আচরণ করেছে, এটা যেমন সত্য। এবং বিএনপির উপরই বেশি অত্যাচার হয়েছে। এখানে বিএনপি কতবার ক্ষমতায় যেত এর মধ্যে 18 সালে, এখানে সুজাতা সিং এসে কি নোংরা ন্যাকেট ভূমিকা পালন করেছে। আমাদের সীমান্তের অনেক খুন হচ্ছে, আমাদের তিস্তা সহ আপনাদের 55টা নদীর, অভিন্ন নদীর পানির হিস্সা আছে, অবশ্যই আছে। কিন্তু তারপরও আমরা অবশ্যই ভারতীয় বিরোধী, সেটার মধ্যে একটা কথাবার্তা, চলনে বলনের রুচিতে একটা ভাব থাকতে হবে। আপনি যদি বলেন আপনি কি 7 সিস্টার স্বাধীন করে দেবেন, আরে বাবা, খালনাই কুত্তার বাগানা না কি যেন একটা কথা বলে গ্রামে, আপনি স্বাধীন করে দিবেন একটা দেশের স্বাধীনতা, আপনি আপনার শক্তি কতটুকু, সামর্থ্য কতটুকু, সেই বিষয়গুলো অবশ্যই আমার দেশপ্রেম আমি প্রশ্নতীত, আমি করব। কিন্তু এমন উস্কানি আমি দিতে না, ভারতের অ্যাম্বাসেডার উড়েই দিতে হবে, এখানে অ্যাম্বাসি উড়েই দিতে হবে, মানে এগুলো তো উস্কানিমূলক কথাবার্তা। প্রকারান্তরে ভারত রাষ্ট্রকে আপনি আধিপত্যবাদের আরও সুযোগ করে দিচ্ছেন বা ইন্টারফেয়ারের আরও বেশি সুযোগ করে দিচ্ছেন। এখানে আমাদের কমিউনিটির লোক আছে, ওইখানে আমাদের কত কমিউনিটির লোক আছে, ওখানে বিজেপি নামক একটা সরকার ক্ষমতাসীন, তাদের জন্য তো এখানে অ্যানার্কি হলে তাদের জন্য ওখানে রাজনীতিরও সুবিধা বা ইন্টারফেয়ারেন্সের সুবিধা, অনেকগুলো সুবিধা। সেই জন্যে আপনার আচরণে, কথায়, বত্রায় বা আপনি কিভাবে হ্যান্ডেল করবেন বিষয়টা, সাপও মরবে কীভাবে, লাঠিও কীভাবে কেউ যেন ভাঙবে, সুযোগ না নিতে বা পারে। আমার উপর প্রভুত্ব যাতে না করতে পারে বা সুযোগটা যাতে নাই, সেইটা যদি আপনি রাজনীতিবিদ হন বা আপনি সরকার হন, আপনাকে সেই দায়িত্বশীল ভূমিকাটা পালন করতে হবে না? আপনি কি মনে করেন এই যে সামগ্রিক বিষয় এখন কিভাবে ইম্যাচুরিটির কারণে আমরা করছি, নাকি ইন্টেনশনালি ওভার ট্যালেন্ট হয়ে করছি, নির্দেশিত হয়ে, সেই বিষয়গুলোকে কিন্তু এখানে আমার মনে হয় ভাববার সময় আছে। বা যারা আমরা ব্যবহৃত হচ্ছি, কেন হচ্ছে, কিভাবে হচ্ছি। ওই যে বলছি না, সবার আগে তো দেশটা, বাংলাদেশ দুঃখী রাষ্ট্র, যে ভূখণ্ডটা আমরা পেয়েছি, আমরা জিয়াউর রহমানকে বাঁচায় রাখতে পারিনি, আমরা শেখ সাহেবকে বাঁচায় রাখতে পারিনি, আমরা কত মানুষকে বাঁচায় রাখতে পারিনি। তো আমাদের সামনে একটা বিপুল সম্ভাবনাও কিন্তু আছে। সম্ভাবনাটা আমাদের যে তারুণ্যের শক্তি, এই শক্তিটাকে কাজে লাগানো, জ্ঞানে, বিজ্ঞানে, প্রযুক্তিতে তৈরি করে দেওয়া, একটা আদর্শের শিক্ষায় শিক্ষিত, যেই জনশক্তি পৃথিবীর অনেক দেশে নাই। এর জন্য প্রয়োজন একটা সুশাসন, একটা জাতীয় ঐক্য, বা এই যে বিভাজিত যে রাজনীতি শৃঙ্খলা। হ্যাঁ, আমরা এখনই ধনী হয়ে যাব আমরা আশা করি না, কিন্তু আমরা ন্যূনতম এত শিক্ষার পরে একটা ঐক্যবদ্ধ আমাদের থাকবে না জাতিরাষ্ট্রের প্রশ্নে, মানুষের প্রশ্নে। মানুষ যে আমাদেরকে ঘৃণা করে, আই হেট পলিটিক্স, এই জিনিসটাকে আমি আর বুঝবো না। হ্যাঁ, নতুন একটা জেনারেশন আমাদের উঠে আসছে, তারা কি দেখছে না, তারা কি বুঝছে না আমরা কি করছি, কাকে ডিম রাখার মতো কি করলেন, একবার আগুন দিচ্ছেন, আবার বলেন আমরা চাই না, এটা করছি না, এটা আবার দেখতে যাচ্ছেন, সর্প হয়ে দংশন করছেন, পূজা হয়ে ঝাড়ছেন। এই যে সস্তা রাজনীতি, হ্যাঁ, একটা হইতে পারে যে এটা একটা কৌশল, যে বিএনপিকে চাপে রেখে বা সরকারকে চাপে রেখে যতদূর অর্জন করা যায়, সেই কৌশলের একটা লিমিট আছে। এখন আমরা একটা সংকটাপন্ন সময়ে, আপনি কতটুকু বেলুন ফুলাবেন, ওইটা ফেটে যাবে না কোন পর্যন্ত, আপনি সেই জিনিসটা, সেই হিসাবটাও কিন্তু আপনার করতে হবে, যদি আপনি মেধাবী হয়ে থাকেন, বুদ্ধিমান হয়ে থাকেন, জাতির চিন্তা করেন। আর না হলে এখন আপনার ক্ষান্ত দিতে হবে, আর না হলে বুঝতে হবে যে আপনি বাংলাদেশ বিরোধী শক্তি, স্পষ্ট, এর কোনো বিকল্প ব্যবস্থা নাই। আপনারা ক্ষমতায় গেলে আপনার পার্শ্ববর্তী দেশের সঙ্গে আপনাদের সম্পর্কটা কি ধরনের হবে? যুদ্ধ বাধাই দেবো না তো আমরা, এটা চলবে না তো। কি কারণে আমি যুদ্ধ বাঁধাবো ভারত রাষ্ট্রের সাথে? আমি তো প্রতিবেশী বদলাইতে পারবো না। আমি মনে করি এটা আমার কনসেপ্ট, এটা কৌশলগতভাবে আপনাকে হ্যান্ডেল করতে হবে। আমার এখানে দাবিদারি করবে, আমার এখানে আধিপত্যবাদী করবে, প্রভুত্বগিরি করবে, দাদাগিরি করবে, এটা যেমন আমি মানবো না সত্য, আবার তারও বিরুদ্ধে আমি এখানে উস্কানিমূলক আচরণ করতে পারবো না, কথা বলতে পারবো না। যে আপনি আজকালকার গ্লোবাল সোসাইটি কাউকে কেউ বাদ দিয়ে চলতে পারে না, সেই সম্পর্কটা তো আপনার রাখতে হবে। তার এমবিসি এখানে আমি বন্ধ করে দিতে পারবো, বা তার বিরুদ্ধে আমি এখানে যুদ্ধ ঘোষণা করতে পারবো? এটা তো কোনো সুস্থ কূটনীতি না। আপনাকে চেক অ্যান্ড ব্যালেন্সের একটা ব্যাপার আছে অবশ্যই। আমার মর্যাদার প্রশ্নে আমার অধিকার রেখে তারপরে আমি যতটুকু ছাড় দিতে পারি আমি দিব। আমি মনে করি এটাই সবচেয়ে ভালো পথ, এর কোনো ব্যত্যয়ের বিকল্প নাই। ধন্যবাদ আপনার দুজনকে বাংলা ভিশনে আসার জন্য। দর্শক, যে কথা বলতে চাই আজ এই পর্যন্তই। আবার দেখা হবে আগামীকাল। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।